প্রিয় দর্শক, ভিওডি বাংলার রাজকথনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি জামির হাসান। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু নির্বাচন, বর্তমান প্রেক্ষাপট এবং ছাত্র দলের বিতর্ক ডাকসু নির্বাচন কেন্দ্রকে ঘিরে। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। সরাসরি চলে যাব তার কাছে। ভিওডি বাংলার রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুরুতেই জানতে চাচ্ছি, আপনি তো ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন। এই ছাত্র রাজনীতির সাথে জড়িত হওয়ার পেছনে অনুপ্রেরণা কি ছিল? স্কুল কলেজ লাইফে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্ব গাথা পড়েছি, যে একজন মানুষ কতটা দেশপ্রেমিক হলে দেশের জন্য কাজ করতে পারে। মহান স্বাধীনতার ঘোষক ছিলেন উনি। তারপরে ওনার দেশের প্রতি যে কমিটমেন্ট, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ওনার যে কমিটমেন্ট, দেশের মানুষের জন্য কাজ করার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে কিন্তু আমাদেরকে তার প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোরার জন্য আমাদেরকে উজ্জীবিত করেছে। আমাদের তরুণ বয়স থেকেই, আমাদেরকে কৈশোর থেকেই, আমরা এখন তরুণ বয়সে আছি। তো তখনই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে দেশপ্রেম, দেশের জন্য মানুষের প্রতি যে কমিটমেন্ট, সেই জায়গায় তার এই আদর্শ আমাদেরকে উজ্জীবিত করে আমরা তার এই সংগঠন ছাত্র দল এর কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত দিক থেকে একটা প্রশ্ন করতে চাই। ছাত্র রাজনীতির সাথে তো আপনি সম্পৃক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে। আসলে রাজনীতি করার পেছনের উদ্দেশ্যটা কি? প্রত্যেকটি রাজনীতিবিদেরই কিন্তু উদ্দেশ্য থাকে। মানে আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটি রাজনীতিবিদের কিন্তু উদ্দেশ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের সেবা করার জন্য কিন্তু সবাই রাজনীতিতে ইনভলভ হয়। রাজনীতি করলে আসলে আরও বেশি ব্যক্তি জীবনে আপনি একটা ভালো কিছু করতে পারেন, কিন্তু রাজনীতি করলে আপনি আরও বেশি মানুষের সেবা দিতে পারবেন। আপনার মেধা, প্রজ্ঞা এবং শ্রম দিয়ে দেশের জন্য কাজ করতে পারবেন। এই যে তরুণ প্রজন্ম আছে যারা রাজনীতি করছে, আমরা মনে করি যে এই তরুণ প্রজন্মের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দেশের যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘটানো আরও বেশি করে সম্ভব। এবং তরুণ প্রজন্ম রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে আসলে দেশপ্রেমের সেবায় উদ্যোগিত হওয়ার জন্য এবং দেশের মানুষের, জনগণের মানুষের সেবা করার জন্য যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, আমরাও ঠিক সেই উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের সেবা করার জন্য কিন্তু আমরা কাজ করছি, রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে। আমরা দেখেছি ছাত্র দল কিন্তু ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করতে একটু সময় নিয়েছে। আসলে সেই সময় নেওয়ার কারণে কিন্তু বিতর্কে বিষয়টি উঠে এসেছে। আসলে এই বিষয়টি আপনি একটু যদি ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আপনারা একটু অবগত হওয়া উচিত যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আমাদের ভিপি ক্যান্ডিডেট বেশি, জিএস ক্যান্ডিডেট বেশি, এজিএস ক্যান্ডিডেট অন্য যারা প্যানেল দিয়েছে এদের থেকে বেশি। তো স্বভাবতই আমাদের কিন্তু নেতৃত্ব, আমরা কাকে নিয়ে আসব, কার গ্রহণযোগ্যতা সব থেকে ক্যাম্পাসে বেশি, কে ভালো করতে পারে, সাধারণ শিক্ষার্থীর সাথে কার বেশি কানেক্টিভিটি, এবং কে প্যানেলে আসলে সাধারণ শিক্ষার্থীর যে ক্যাম্পাসে কে সব থেকে ভালো কাজ করতে পারে, আমাদের কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণ যাচাই বাছাই করে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি। আমরা মনে করি যাদেরকে আমরা দিয়েছি এরা আমাদের বেস্ট সিলেকশন, মানে বেস্ট চুজ বলো পার্টি থেকে। আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এদেরকে নির্বাচিত হয়ে আসছে আর কি। এরা দলের ভিতর থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আমাদের এই প্যানেল এসেছে। আমরা মনে করি এরা সাধারণ শিক্ষার্থী, যেহেতু এরা নিজেরা যে তিনজন আমরা ভিপি জিএস এজিএস করেছি, এরা রাজপথে এদের শ্রম ঘাম ত্যাগ ছিল। বিগত যে আন্দোলন সংগ্রাম, বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, তিনজনই কিন্তু রাজপথের সক্রিয় কর্মী ছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের, এবং এরা কিন্তু জানে যে মানুষের অধিকার আদায়ের জন্য কেমন করে লড়তে হয়। আমরা মনে করি এরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ করার জন্য যে আঙ্গিকে কাজ করা দরকার, আমাদের এই প্যানেল সেই আঙ্গিকেই কাজ করার জন্য প্রত্যেকেই সমর্থবান আছে বলে আমরা মনে করি। ছাত্রদল প্যানেল ঘোষণা করায় কেন দেরি করলো? এর পেছনে কি রাজনৈতিক কোনো কৌশল ছিল নাকি সাংগঠনিক সীমাবদ্ধতা ছিল? আমাদের কখনোই সাংগঠনিক সীমাবদ্ধতা ছিল না। আমাদের অধিক সংখ্যক প্রার্থী হওয়ার কারণে আমরা বেস্টটাকে চুজ করার জন্য আমরা একটু সময় নিয়েছি। তাছাড়া আমাদের যে আপনি বলছেন যে সাংগঠনিক সীমাবদ্ধতা, আমাদের কখনোই সাংগঠনিক সীমাবদ্ধতা ছিল না। বিগত 17 বছরে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনীর গুলির সামনে কিন্তু আমরা ফেস করে রাজপথে টিকেছিলাম। কখনোই সাংগঠনিক সীমাবদ্ধতা ছিল না, বরঞ্চ আমরা সাংগঠনের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা
আমাদের প্যানেলকে নিয়ে এসেছি, যার কারণে আমাদের একটু সময় লেগেছে। এই বিষয়কে কেন্দ্র করে আমরা যতটুকু দেখেছি বা শুনেছি, জানতেও পেরেছি যে বেশ অন্য ছাত্র সংগঠনগুলো বলছে যে ছাত্রদল কিন্তু প্যানেল ঘোষণা করতে সময় নিয়েছে, দেরি করছে। তারা বলছে তাদের সাংগঠনিক অভিভাবক নাকি নির্ধারিত করে দেবে প্যানেলে কে কে থাকবে। আসলে এই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু আমাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন। এই সংগঠনের কিন্তু ছাত্র বিষয়ক সম্পাদক আছেন, সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, সবাই মিলেই কিন্তু আমাদের এই প্যানেলটি আমরা দিয়েছি। আপনারা যেটা ধারাভাবে বলে দিচ্ছেন যে আমরা সিদ্ধান্ত, অবশ্যই আমাদের সিদ্ধান্তের বিষয়ে উনি যেহেতু আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু উনিও কিন্তু গণতন্ত্রের চর্চা করেন। উনি কিন্তু অনেক সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে দেন যে তোমরাই বেস্ট সিলেকশনটা করো। আমরা আমাদের ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি, সবাই মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমরা এই ডাকসু প্যানেলটাকে চুজ করেছি। ডাকসুতে নির্বাচিত হলে ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোন সুবিধা বা কোন বিষয়টির পরিবর্তন আনতে চাচ্ছেন সর্বপ্রথমে? আমাদের ভিপি ক্যান্ডিডেট আবিদ কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে পীড়াদায়ক, সেটা কিন্তু এই গেস্ট রুম কালচার। আমরা সেই গেস্ট রুম কথাকে কিন্তু একদম মূলোৎপাটন করে ছাড়বো। আমরা সেই কথা কিন্তু আমাদের ভিপির মুখ থেকে এসেছে। আমরা গেস্ট রুম গণরুমের যে নির্যাতন, সেই নির্যাতন ছাত্র দল কখনোই করবে না। এবং আমাদের প্যানেলের যিনি আজকে ভিপি ক্যান্ডিডেট, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা এইটা থেকেই শুরু করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির, ছাত্র রাজনীতির যে গুণগত মান পরিবর্তন 5 তারিখের পরে আমরা সংগঠন হিসেবে ছাত্র দল করেছি। আমরা কিন্তু কখনোই কোনো ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে জোর করে মিছিলে নিয়ে আসিনি। আমরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীর সংখ্যা বেশি আছে, সবার থেকে বেশি আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কখনোই জোর করে কাউকে গেস্ট রুমে নিয়ে আসিনি, কখনো কারোর সিট দখল করিনি, কখনো কারোর রুম দখল করিনি, এবং কখনো কাউকে জোর করে মিছিলে নিয়ে আসিনি। এটাই তো গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতির। এবং আমাদের যে ভিপি জিএস এজিএস আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যে প্যানেল দিয়েছি, সেই প্যানেল কিন্তু ছাত্র দলের প্রত্যেকটি এই গণতান্ত্রিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু কাজ করে যাবে। এবং তারা কিন্তু তাদের নিজেরাও কিন্তু এইগুলো ক্যাম্পেইন করছে এবং সাধারণ শিক্ষার্থীকে বলছে যে অন্যায় এবং অত্যাচারের যে রাজনীতি ক্যাম্পাসগুলোতে ছিল, গেস্ট রুম এবং গণরুমের যে অপসংস্কৃতির রাজনীতিটা ছিল, সেগুলোকে মূলোৎপাটন করে একদম সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক ধারার যে রাজনীতি, সেই রাজনীতিটাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে এবং সেই উদ্দেশ্যে তারা কাজ করবে। অতীতে অভিযোগ ছিল ডাকসু কিন্তু ছাত্রদের স্বার্থ থেকে বেশি কিন্তু রাজনৈতিক দলগুলোতে প্রায়োরিটি বেশি দিয়েছিল। আসলে ছাত্র দল এই অভিযোগ থেকে কিভাবে মুক্তি পেতে চায় বা মুক্ত থাকতে পারে? আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেকগুলো ডাকসু হয়েছে, কিন্তু সব থেকে বেশি কার্যকারী ডাকসু ছিল কোনটা আপনি বলতে পারবেন? 90-এর যে ডাকসু ছিল, সেটা ছিল সবচেয়ে কার্যকারী ডাকসু। এবং আমরা 24-এ এসে সেই 90-এর পুনঃ পরিবর্তন করতে চাই এবং বিপুলভাবে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে, জয়লাভ করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে 90-এ যেমন যে এজেন্ডা নিয়ে ছাত্র দল কাজ করেছিল, শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের যে শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দল করেছে, সেটা আমরা আবার ফিরে নিয়ে আসবো। এবং 90-এর ডাকসু যেমন সব থেকে কার্যকারী ছিল, 24-এর ডাকসু 90-এর ডাকসুকে ছাড়িয়ে দেবো, আমরা সেই প্রত্যাশা রাখছি, মানে কাজের দিক থেকে, ভালো কাজের দিক থেকে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোন সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব বলে মনে করছেন এবং সেই বিষয়টি আপনারা কিভাবে চিহ্নিত করছেন? সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বিগত সময়ে যে রাজনীতিটা ছিল, একটা সংগঠনের যে অপরাজনীতি, গেস্ট রুমের নির্যাতনের যে রাজনীতি, জোর করে মিছিলে নিয়ে আসার যে রাজনীতি, প্রোগ্রামে না গেলে একজন সাধারণ শিক্ষার্থীকে প্রচার করার যে রাজনীতি, সেই রাজনীতিটাই কিন্তু সবসময় সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছে যে ক্যাম্পাসে আবার ছাত্র রাজনীতি চালু হলে সেই কালচারে ছাত্র সংগঠনগুলো ফিরে যাবে কিনা। এই ভীতি এবং এই শঙ্কা কিন্তু প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছিল। আমরাও মনে করি এটা এই ভাবনা থাকা স্বাভাবিক, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু প্রত্যেকটি সভা, সেমিনার এবং মিটিং থেকে আমরা এই বার্তা দিচ্ছি যে আগের যে কালচার ছিল ছাত্র রাজনীতির, সেই কালচার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানে সমূলে উৎপাদন করে সুষ্ঠু এবং সুন্দর ধারার যে রাজনীতি, শিক্ষার্থীরা যে রাজনীতি চায়, সেই রাজনীতি প্রত্যেকটি ক্যাম্পাসে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করে যাচ্ছে। আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনে এই অবস্থা কার্যত নিষ্ক্রিয় রয়েছে?
আসলে এর পেছনে কারা দায়ী? বিগত 17 বছর তো ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, এবং 1900 একটা ডাকসু হয়েছিল, সেটাও কিন্তু কারচুপির ডাকসু আমরা বলবো আর কি। সেই ডাকসুটাও কিন্তু কার্যকারী ডাকসু ছিল না। বিগত 17 বছর ধরে এই ফ্যাসিস্ট রেজিমের কারণেই ডাকসুটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেও করতে পারেনি, এদের এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাবের কারণেই। কারণ তারা তো জানে যে এই সময় যদি সাধারণ শিক্ষার্থীরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে এই যারা ক্ষমতায় দীর্ঘদিন ছিল ফ্যাসিস্ট ছিল, তারা ফেল করবে, এই জন্যই তারা ডাকসু দেয়নি। ছাত্রদল যদি ডাকসুতে নেতৃত্ব পায় তাহলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তারা এই বিষয়টি কিভাবে প্রাসঙ্গিক করে তুলবে? ছাত্রদল তো ডাকসুতে নির্বাচিত হওয়ার আগেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করবে সেই ম্যান্ডেট কিন্তু দিবে। আমরা কিন্তু এখনো ভোটে জয়লাভ করিনি, আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি, ভোট চাইবো। যে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বলবো, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলে ভোট দেন, আমরা জয়লাভ করলে আমরা আপনাদের জন্য এই কাজটি করব। আমরা তো এক সাধারণ শিক্ষার্থীদেরকে সুস্পষ্ট এবং লিখিত আকারে আমরা তো তাদেরকে আমাদের বক্তব্য দিয়ে আমরা ডাকসুতে জয়লাভ করতে চাই, এবং সেই বক্তব্য অনুযায়ী, সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি, সেটা দেখেছি যে আমরা বাংলাদেশের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর কিন্তু বিদেশমুখী হয়ে যাচ্ছে। দেশ থেকে আমরা মেধাবীদেরকে হারিয়ে ফেলছি। আসলে এই বিষয়টা প্রতিরোধ করতে আমাদের কি আসলে আমরা এটা আমরাও ফিল করি যে আমাদের মেধাবী যে শিক্ষার্থীরা আছে, এরা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে বাইরে যাওয়ার পরে কিন্তু আর দেশে ফিরে আসে না, বা দেশে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ থাকলেও এরা বাইরে চলে যাচ্ছে। আসলে আমরা একজন নাগরিকের যে সুযোগ সুবিধা দেওয়া উচিত, একজন মেধাবী নাগরিক, একজন মেধাবী শিক্ষার জন্য যে পরিবেশ দেওয়া উচিত, বা একজন নাগরিকের যে সম্মান আছে, সেই সম্মানটা আসলে আমরা হয়তো বা দিতে পারছি না, বা দিতে পারি নাই কোনো কারণে, ব্যর্থ। সেই জন্যই শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা থাকলেও কিন্তু বাইরে চলে যাচ্ছে, বা উচ্চশিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে দেশে আসার যে প্রবণতাটা, বা বাংলাদেশে এসে সেটেল হওয়ার যে প্রবণতাটা, সেটাও কিন্তু কমে গেছে। আমরা মনে করি যে 5 আগস্টের পরে যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী হচ্ছে, সেই বাংলাদেশে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাবো, এবং সেই বাংলাদেশের সাথে বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থী, সকল মেধাবী নাগরিক থাকবে, আমরা আশাবাদী। আমি একটু ব্যক্তিগত দিক থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা। এখানে শিক্ষা গ্রহণ করবে, ক্যারিয়ার নিয়ে ভাববে, এবং বিশ্ববিদ্যালয় শেষ করে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কতটুকু গুরুত্ব এবং কেনই বা গুরুত্ব? একজন বিশ্ববিদ্যালয় কি শুধুমাত্র ক্যারিয়ার ভিত্তিক নাগরিক তৈরি করবে? তাহলে দেশ চালাবে কারা? একজন বিশ্ববিদ্যালয়ে আমলা তৈরি হবে, বিশ্ববিদ্যালয়ে সুনাগরিক তৈরি হবে, বিশ্ববিদ্যালয়ে ভালো রাজনীতিবিদ তৈরি হবে, ভালো ছাত্রনেতা তৈরি হবে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডে, এখান থেকে ভালো ভালো সরকারি কর্মকর্তা বেরোবে, ভালো ভালো রাজনৈতিক নেতাকর্মী বেরোবে, এটাই তো আমাদের প্রত্যাশা। সুনাগরিক মানে একজন ভালো শিক্ষার্থী কিন্তু একজন ভালো নাগরিক হতে পারেন, একজন ভালো শিক্ষার্থী একজন ভালো রাজনীতিবিদ হতে পারেন, একজন ভালো শিক্ষার্থী একজন ভালো আমলা হতে পারেন। সেই গণতন্ত্রের যার যেদিকে ইচ্ছা, বাংলাদেশকে সেবা দেওয়ার জন্য যার যেদিকে ইচ্ছা, সেই দ্বার তো বিশ্ববিদ্যালয়গুলো উন্মোচন রাখতে হবে। আমার মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দ্বার উন্মোচন রাখছে, এবং যার যেখানে স্বাধীন পেশায় সে তার সেই দিকে ক্যারিয়ার করছে। একেবারে শেষ করতে চাচ্ছি শেষ প্রশ্নটি দিয়ে, আগামীর ক্যাম্পাস আপনি কেমন দেখতে চাচ্ছেন এবং আগামীর রাজনীতি ও বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? একজন শিক্ষার্থী ক্যাম্পাসে এসে যদি কখনো মনে না করে যে আমি এই ক্যাম্পাসে আমার এই অসুবিধাটা হচ্ছে, বা আমি আমার গণতান্ত্রিক মত প্রকাশ করতে পারছি না, আমি আমার শিক্ষার্থীদের যে জীবন থাকা উচিত সেই জীবনটা উপভোগ করতে পারছি না, আমরা তেমন ক্যাম্পাসে একজন শিক্ষার্থী তেমন তার ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর যে যথাযথ যে মর্যাদা, যে সুবিধা পাওয়া দরকার, সেই সুবিধা যেন একজন শিক্ষার্থী পায়। সাথে সাথে বাংলাদেশে একজন বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশে যে নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার, সেই সুবিধা যেন তারা পায়, তেমন একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রত্যেকেই যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। ভিওডি বাংলার রাজকথন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য।
দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো অতিথির সাথে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিওডি বাংলার সঙ্গেই থাকুন।